দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার ঢাকার 20টি আসন থেকে সরে দাঁড়ান 27 জন। পাবনা 1 ও 2 আসন ছাড়া বাকি 298টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত সংখ্যা জানা যাবে আজকের মধ্যে। সিইসি জানিয়েছেন, পোস্টাল ব্যালট কার্যক্রম সফল হলে বাংলাদেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল হয়ে থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা জেলার 20টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে বৈধতা পেয়েছিলেন 162 জন প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জামায়াত এবি পার্টি, এনসিপি ও খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের 27 জন নির্বাচন থেকে সরে গেছেন। এতে ঢাকার 20 আসনে চূড়ান্ত প্রার্থী থাকলেও 135 জন। দেশের বিভিন্ন আসন থেকেও মনোনয়ন প্রত্যাহার করেছেন অনেক প্রার্থী। দলীয় ঐক্যের আসন সমঝোতা ঘিরে সরেছেন অনেকে। বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে প্রচারণা। এদিকে পোস্টাল ভোটিং সিস্টেম বিষয়ে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল ইসির। এ কার্যক্রম সফল হলে বাংলাদেশের নাম বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে। হয়তোবা একদিন বাংলাদেশ এই পোস্টাল ভোট যে সাকসেসফুলি করতে পারলো, এটার জন্য হয়তো দেখবেন যে সারা দুনিয়াতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা পোস্টাল ব্যালট বিতরণ সহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আমার সেই ভোটটা তো আমি আমার দলের পক্ষে পেতে পারতাম। সমস্যা সমাধানে দূতাবাসগুলোকে সতর্ক করা হয়েছে জানিয়ে ইসি কর্মকর্তারা বলেন, কেউ পোস্টাল ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করলে জাতীয় পরিচয়পত্র ব্লক কিংবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেবে ইসি। আমরা মিশনকে সতর্ক করেছি। এখন দেখবেন স্যার, অধিকাংশ দেশে এখন আইডি কার্ড ব্যতীত, নিজস্ব আইডি কার্ড ব্যতীত কারোর কাছে কারোর খাম স্যার হস্তান্তর করছে না। 40টি দেশ থেকে 15,28,000-এর বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আজ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দর্শক, এ বিষয়ে আমাদেরকে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন টেলিফোনে আমাদের সহকর্মী শিউলি শবনম। শিউলি, প্রতীক বরাদ্দ কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন। আর অন্যান্য নির্বাচনে আমরা যেমনটি দেখতে পাই যে প্রতীক বরাদ্দের পরেই প্রচারণা শুরু করতে পারেন প্রার্থীরা, তো এই নির্বাচনে কি সেই বিষয়টি থাকছে কিনা, নাকি আগামীকাল থেকেই প্রচারণা শুরু হবে জানাবেন। আমি আপনাকে একটু সংশোধন করে দিই। আমি আসলে আজকে এই মুহূর্তে বিভাগীয় কমিশনের কার্যালয়ে এখানে মূলত 13টি সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে এই স্থান থেকে। এবং আপনি যেটা বলেছিলেন, আগামী নির্বাচন কমিশনের যে আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় আছে সেখান থেকে 2টি সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজকে। এবং আমি যেহেতু এই মুহূর্তে বিভাগীয় কমিশনের কার্যালয়ে আছি সেগুনবাগিচায়, এখানে সকাল ঠিক 9টার থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। এবং প্রত্যেকটা প্রার্থীর জন্য অর্থাৎ সংসদীয় আসনের জন্য 30 মিনিট করে সময় বরাদ্দ রাখা হয়েছে। এবং প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রতিজন প্রার্থী 3 জন করে তাদের প্রতিনিধি সহ বিভাগীয় কমিশনের কার্যালয়ে এসে তারা তাদের প্রতীক সংগ্রহ করতে পারেন। এবং আমরা দেখেছি সকাল থেকে এ পর্যন্ত 4টি সংসদীয় আসনের প্রার্থী এসেছেন এবং তারা তাদের প্রতীক নিয়েছেন এর মধ্যে। এবং প্রতীক নেওয়ার শেষে তারা যেটা প্রত্যাশা করেছেন যে আগামী সংসদীয় নির্বাচন যাতে একটি অবাধ, সুষ্ঠু হয় এবং কেউ কেউ বলেছেন যে যাতে ইনসাফের বাংলাদেশ গড়ে ওঠে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু এখনো স্বাভাবিক হয়নি বলে মনে করছেন অনেক প্রার্থী, তো তারা প্রত্যাশা করছেন দ্রুত সময়ের মধ্যে সরকার, নির্বাচন কমিশন সে বিষয়টি স্বাভাবিক করে নিয়ে আসবে। এবং এছাড়া যদি আপনাকে বলি যে আসলে আচরণ বিধি প্রতিপালনের ক্ষেত্রে এবার আমরা যেটা দেখেছি, নির্বাচন কমিশন বারবার করে তাদের শক্ত অবস্থানের কথা জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন এক্ষেত্রে প্রার্থীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কিন্তু যেহেতু আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আমরা দেখি অতীত বিশ্লেষণ অনুযায়ী আপনাকে যেটা বলতে পারি যে আসলে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রচারণা শুরুর যে সংস্কৃতি সেটা আসলে শুরু হয়ে যায়। যদিও আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পাওয়ার পর আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে।
তবে এই ক্ষেত্রে যাতে কোনো রকম আচরণবিধি লঙ্ঘন না হয় সে বিষয়টি নির্বাচন কমিশন বারবার করে স্পষ্ট করে দিয়েছেন এবং তারা বলছেন তারা আসলে এ বিষয়ে সতর্ক থাকবেন এবং ভোটারদের প্রতি স্পষ্ট নির্দেশনাও দেওয়া আছে। এবং আপনি জানেন গতকাল 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে এবং প্রার্থিতা প্রত্যাহার করে এখন ভোটের মাঠে আছে মূলত 1967 জন প্রার্থী। এসব প্রার্থী মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লড়বেন এবং তফসিল অনুযায়ী আগামীকাল থেকে মূলত তারা তাদের প্রচার কার্যক্রম শুরু করতে পারবে হবার জন্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সিলেট থেকে হবিগঞ্জ যাবেন। বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ সফল করতে ব্যস্ত দলের নেতাকর্মীরা। 2001 সালের পর এই প্রথম হবিগঞ্জের জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 22 জানুয়ারির সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা। তারেক রহমানকে স্বাগত জানাতে চলছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির চেয়ারম্যান শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে দফায় দফায় প্রস্তুতিমূলক সভা করছে বিএনপি। বসে নেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন। যদি হবিগঞ্জের প্রতি সফলতা থাকে তাহলে হবিগঞ্জের উন্নয়ন সহ সমস্ত কাজে হস্তক্ষেপ থাকবে এবং কাজগুলো এগিয়ে যাবে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার যারা আছে সারা হবিগঞ্জের সকল নেতৃবৃন্দ আমরা আসলে আনন্দিত। আমরা অনেক আশা করি, অনেক প্রত্যাশা রাখি ওনার কাছে। উনি হবিগঞ্জবাসীর জন্য প্রতিশ্রুতি দিয়ে যাবেন, অনেক কিছু, অনেক উন্নয়ন করবে। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এর মাধ্যমে বিএনপি আরও গতিশীল হবে। কমপক্ষে 2 লক্ষ মানুষ এখানে সমবেত হবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং শহীদ পরিবার যারা আছেন তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা এখানে তাদের জন্য আমরা করব। বিএনপির চেয়ারম্যানের সফর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা। আমরা আমাদের তরফ থেকে আমাদের ইন্টারনাল যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই বিষয়ে আমরা যাচাই বাছাই করছি। বিভিন্ন প্রোগ্রাম প্রস্তুতির পর্যায়ে রয়েছে। হবিগঞ্জে জনসভা শেষে তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর করাইলের বস্তিতে যারা কাঁচা ঘরে থাকেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য ফ্ল্যাট বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার রাজধানীর মহাখালীতে টিএনটি মাঠে করাইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তিনি। করাইল বস্তির বাসিন্দাদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি সেখানে বসবাসরতদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নেও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান। করাইল বস্তি এই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই। আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন, এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে, আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ নানা কারণে প্রায় আলোচনায় থাকে এই জেলা। ভোটের দিন ঘনিয়ে আসায় এই জেলায়ও দেখা গেছে নির্বাচনের আমেজ। নানা সমস্যায় জর্জরিত থাকার পরও আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার দিন গুনছে এই জনপদের মানুষ। শিল্প ও তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় জেলা নারায়ণগঞ্জ। দেশের নিট শিল্প থেকে আসা আয়ের 40% আসে এ জেলা থেকে। পোশাক খাতে বছরে প্রায় $9 বিলিয়ন যোগ করে এ জেলা। কিন্তু যানজট সহ নানা সমস্যার কারণে দিন দিন নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এ খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা। পোশাক রপ্তানির সাথে জড়িতরা মনে করেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসলে জেলার ব্যবসায় গতি ফিরবে।
যানজট নিরসন করতে হবে, আইন শৃঙ্খলা জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং শ্রমিকদের যে কোনো রকমের সমস্যা প্রায়োরিটি দিয়ে সমাধান করতে হবে। আনডিউ ডিমান্ড না, শ্রমিকের কোনো যদি ন্যায্য দাবি থাকে সেটাকেও ফুলফিল করতে হবে। ফ্যাক্টরি ভিজিটে আগে আসতো, এখন আর এই যানজটের কারণে ম্যাক্সিমাম বাইরে আসতে চায় না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দল যেন ক্ষমতা আসে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটি আমাদের প্রত্যাশা। জেলার জনসংখ্যা দিন দিন বাড়লেও বাড়েনি চিকিৎসা সেবার মান। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য বারবার সমালোচিত হয়েছে এ জেলা। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতির উন্নয়ন তো ঘটেনি, বরং সাম্প্রতিক সময়ে দিনে দুপুরে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। ফলে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে, তাদের প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের মধ্যে যেন আমরা মিল দেখতে পাই। নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নতি করতে হবে এবং ভোটের সঠিক পরিবেশ নিশ্চিত করে জনগণকে ভোটের আমেজে ফিরিয়ে আনতে হবে। জেলা নির্বাচন অফিসার জানান, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলেকশন কমিশন বরাবরই সকল প্রার্থীর ক্ষেত্রেই সমতল ভূমি তৈরিতে প্রস্তুত। কাউকে হেভিওয়েট বলে বিশেষ সুবিধা দেওয়া, এটা কখনো আমরা এটা প্রশ্রয় দিই না। আমরা সকল প্রার্থীকে সমান অধিকার দেওয়ার চেষ্টা করি। নির্বাচনকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য আমরা যথেষ্ট সচেতন এবং সজাগ আছি। মোট 5টি নির্বাচনী আসন নিয়ে গঠিত নারায়ণগঞ্জের মোট ভোটার 23,92,354 জন। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। সম্প্রতি সরকার 135টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দিয়েছে। একে অযৌক্তিক বলছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় ওষুধের মূল্য নির্ধারণের কথা বলা হলেও এটি বাস্তবায়নযোগ্য নয়। ওষুধ শিল্প সমিতি বলছে, কোম্পানি মোট উৎপাদনের অন্তত 25% অত্যাবশ্যকীয় ওষুধ রাখার যে বাধ্যবাধকতার কথা বলেছে, তাও বাস্তবতা বিবর্জিত ও বাজার বিরোধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী কোনো দেশের জনগণের মৌলিক স্বাস্থ্য চাহিদা পূরণের জন্য অপরিহার্য এমন ওষুধকে অত্যাবশ্যকীয় বলা হয়। এর মধ্যে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি হাইপারটেনসিভ এবং সাধারণ রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবায় রোগীর নিজস্ব ব্যয় কমানোর জন্য নতুন করে 135টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে প্রথম ধাপে 117টি, দ্বিতীয় ধাপে 43টি এবং সর্বশেষ 135টি মিলে মোট 295টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দেওয়া হয়েছে। গত 8 জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের শতকরা 80% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। কিন্তু ওষুধ শিল্প মালিকদের সাথে কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ওষুধের উৎপাদন ব্যয় একরকম নয়, তাই সরকারের এই সিদ্ধান্তে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়বে। এতটাই অপাংতেয়, অথচ আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বাস্তবায়ন হবে আমাদের উপরে, বাট আমাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা নিজেরা যে আবার আপনার মিডিয়াতে বলতেছেন আমরা ওনাদের মতামত নিছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেদিন এই জন্য যে উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, কেউ কি সমিতি বা সমিতির নেতৃবৃন্দের কারোর সাথে আমাদের সাথে বসছেন, কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে? বলেন নাই। তিনি জানান, কোম্পানিগুলোর মোট উৎপাদনের যে 25% অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের কথা বলা হয়েছে তাও বাস্তবসম্মত নয়। ওনারা যদি বলেন যে 25% ঔষধ আমাদেরকে বানাইতে হবে, আমি যদি প্রশ্ন করি আজকে সরকারকে যে ওনারা 25% যে আমাদের উপরে এমবার্গো দিচ্ছেন বা বাধ্য করতেছেন, এটা কোন যুক্তিতে? ওনারা সরকার আমাকে কি বেনিফিট দিচ্ছেন যে তোমাকে আমি এই বেনিফিট দিচ্ছি, এর বিনিময়ে তোমাকে 25% এসেনশিয়াল ড্রাগস বানাইতে হবে? কোনো ট্যাক্স বেনিফিট, কোনো ভ্যাট বেনিফিট, কোনো সফট লোন, ইনভেস্টমেন্ট বেনিফিট, লো কস্ট ল্যান্ড অর এনিথিং, কোথাও তো কোনো ধরনের বেনিফিট নাই। তাহলে আমি কেন বাধ্য হব
ওনাকে এটা দিতে। এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। সরকারি কোনোভাবে আমরা কোথাও থেকে সেই তালিকা পাচ্ছি না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করেছে ভারত। অর্থাৎ ঢাকার হাইকমিশন ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের 4টি সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকা সহ দেশের 5টি ভারতীয় কূটনীতিক মিশন পূর্ণ শক্তিতে কার্যক্রম চালিয়ে যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কবে নাগাদ কূটনীতিকদের পরিবার প্রত্যাবর্তন করবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় দীপ্ত বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।